আয়নাঘর তো সামনে তুলে আনলেন যখন প্রথম আপনি, সেই যে এক্সপিরিয়েন্স, আপনি জানলেন যে টর্চার সেলে কী হচ্ছে, একটা ভয়ানক অনুভূতি না? এবং তারপর শেষ পর্যন্ত গিয়ে সেই টর্চার সেলটা আপনি নিজে দেখলেন, এই যে জার্নিটা একটু বলবেন যে আপনার কেমন লাগলো এবং একটু একটু সময় ফিলিংটা দিতে কীরকম? হবে। হ্যাঁ প্লিজ আমাদের তো একটা, আপনি প্রথমে আমার নাম বলেছেন, জুলকারনাইন শাহের খানের কথা বলেছেন। এখানে কিন্তু নেত্র নিউজের আরও অনেকেই ছিলেন, যেমন এই গাজী টিভিতে কাজ করতেন, পরে আমাকে একটা লাইভ টক শোতে ইন্টারভিউ করেছিলেন বলে ওনাকে শোকজ করা হয়েছিল, বিথি সপ্তর্ষি, তিনিও গোপনে আমাদের সাথে কাজ করতেন। জীবন আহমেদ এখন প্রকাশ্যে কাজ করছেন, ইরন, সুবিনা মুস্তফি এবং প্রান্তোষ বৈদ্য, তারা সবাই আমাদের টিমের সদস্য ছিলেন। এবং আমি আর শাহের নিজেও নেত্র নিউজের টিমের হয়েই কাজ করেছেন। তো নেত্র নিউজের বাইরে আমি প্রথমেই শেখ মোহাম্মদ সেলিমকে ধন্যবাদ দিব। এই তরুণের সাহসিকতা ছাড়া আমরা এই যে আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, যে টর্চার চেম্বার কাম সিক্রেট ডিটেনশন ফ্যাসিলিটি, এটা আমরা কোনোদিন খুঁজে পেতাম না। এবং পরবর্তীতে হাসিনুর রহমান ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করেন এবং আরও হলো গিয়ে 2 থেকে 3 জন হুইসেল ব্লোয়ার যারা বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য, তারা জীবনের এখন পর্যন্ত আমি তাদের নাম বলছি না, টু জাস্ট প্রোটেক্ট দ্যাম, তো তারা এই ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করেছেন। আমি প্রথমেই তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। প্রথম কথা হলো, শেখ মোহাম্মদ সেলিম আমাকে যখন প্রথম ফোন করেন, তিনি আরেকটা তৃতীয় একজন আমাদের কমন একজন পরিচিতর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি আমাকে একটা ভয়ঙ্কর বিভৎস একটা জায়গার কথা বর্ণনা করছেন এবং আমি তার একটা কথা বিশ্বাস করিনি। কারণ অ্যাজ অ্যান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আমরা সবসময়ই যখনই কেউ মানে খুব বড় কোনো ক্লেম নিয়ে আসে, বলে না যে এক্সট্রাঅর্ডিনারি ক্লেমস নিড এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স, আমি খুবই স্কেপটিক্যাল ছিলাম। এবং আমি সেলিমের সাথে ঘন্টার পর ঘন্টা কয়েক মাস কথা বলেছি, নোট নিয়েছি, রেকর্ড করেছি, একই প্রশ্ন বারবার করেছি, এটা কি ছিল, এটা কি ছিল, আপনাকে ফিনলে পানির বোতল দিত, না মাম পানির বোতল দিত। সো আমি বারে চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত আমি যখন কনভিন্স যে দিস ইজ রিয়েলি একটা স্ট্রং একটা স্টোরি, তখন আমরা চেষ্টা করতে শুরু করি এবং ওই পর্যায়ে জুলকারনাইন শাহের খানকে আমরা আমাদের টিমে প্রদায়ক হিসাবে ইনভাইট করি এবং ইভেনচুয়ালি তো প্রতিটা সেলিম যা বলেছিলেন প্রতিটার কনফার্মেশন আমরা পাই, যেটা হাসিনুর রহমান ওনার মাধ্যমে। কারণ ওইখান থেকে আমাদেরই একজন হুইসেল ব্লোয়ার বলেন যে আপনারা একটু হাসিনুর রহমানের সাথে যোগাযোগ করেন, আপনারা যে আয়নাঘর, এটার নাম আয়নাঘর, এখানে একজন বন্দী ছিলেন হাসিনুর। সো সেই হাসিনুর রহমান দেশে থেকে, তিনি কিন্তু বিদেশে ছিলেন না, সেলিম ছিলেন মালয়েশিয়ায়, আমরাও বিদেশে ছিলাম, হাসিনুর রহমান দেশে থেকে, এবং তিনি যেহেতু সেনাবাহিনীর এমপি ইউনিটে ছিলেন, ওইখানে অপস অফিসার ছিলেন, উনি আরও ডিটেইলে বলতে পেরেছেন। তো আমরা তো কয়েকদিন আগে গেলাম সেখানে, একই ফেসিলিটি, আমার জন্য একটা কি বলবো, খুব একটা ইমোশনাল কোনো কিছু ফিল করার সময় ছিল না। মানে 20 মিনিটের মধ্যে বা আরও কম সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে আমরা ঢুকছি এবং আমি কন্টিনিউয়াসলি মানে সাইকোলজিক্যাল একটা নোট ছিল যে এই জায়গায় এটা, মানে তখন আমরা কিন্তু যে মানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের মোডেই ছিলাম। আমার সাথে জীবন আহমেদ ছিলেন, মিরাজ হোসেন ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার, আমরা কন্টিনিউয়াসলি মিলাচ্ছিলাম ভেরিফিকেশনগুলো। যা শুনেছি, যা দেখছি, কতটুকু মিলছে? হ্যাঁ, যা শুনেছি, কতটুকু মিলছে, এবং এর মধ্যে প্রচুর ডিস্টর্শন করা হয়েছে এই সাইটে। এই সাইটটাই আমরা যে সাইটটার কথা রিপোর্ট করেছি এটা, কিন্তু এখানে অনেক ধরনের পরিবর্তন এসেছে। আমরা আরও কয়েকজন সার্ভাইভারের সাথে, সার্ভাইভার নাম্বার 3, সার্ভাইভার 4, সার্ভাইভার 5, যাদের কথা আমরা এখনও প্রকাশ করিনি, তারাও কিন্তু আমাদের সাথে কাজ করছেন। সব কিছু আমরা একসাথে প্রকাশ করি না, কারণ তখন আবার দেখা যায় যে মানে যেহেতু এটা কি বলে, ব্ল্যাক অপস বলে, ওরা অনেক কিছু চেঞ্জ করে ফেলতে চায়। তো আমরা আসলে ধীরে আগেই একটা ইনভেস্টিগেশন নিয়ে, তো এখন আমরা অনেকগুলো ডিস্টর্শন পেয়েছি, আসলে প্রচুর ডিস্টর্শন হয়েছে এই জায়গাটাতে, এবং এটার জন্য কে দায়ী এটাও আসলে একটু দেখতে হবে আমাদের। আপনার কি মনে হয় কারা দায়ী? সেটা আমি জানি না, কারণ
আমাকে আগে ফরেনজিক অ্যানালিসিসের মাধ্যমে আমাকে আগে টাইমলাইন ঠিক করতে হবে যে কখন এটা হয়েছে, এটা কি জুলাই মাসে হয়েছে, জুন মাসে হয়েছে, অগস্ট মাসে হয়েছে। এটার কিছু আমি কৌশলটা এখনই বলছি না, বাট ডেফিনেটলি আমরা কিছু ডেটিং করার চেষ্টা করছি, বা ওই সময় যারা ভিতরে ছিলেন বা ডিজিএফআইতে ছিলেন তাদের সাথেও কথাবার্তা বলার চেষ্টা করছি। তো ইভেনচুয়ালি আমরা আসলে জানতে পারবো যে এই ডিস্টরশনগুলো কে করেছে বা কেন করেছে। এই যে দেরি হলো যা দেখতে যাওয়ায়, সেটা নিয়েও তো অনেক সমালোচনা আছে। এখানে কি মনে হয় দুটো পয়েন্ট আছে। এখানে একটা পয়েন্ট হলো যে দেখেন, এই 3টা সাইট আমরা ভিজিট করেছি। একটা হলো RAB-2 CPC-3 আগারগাঁওয়ে, আরেকটা হলো আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা হলো ডিজিএফআই এর আওতাধীন, আর আরেকটা হলো RAB-1 টাস্ক ফোর্স ফর ইন্টিগ্রেশন বা TFI। ওটা হলো বাংলাদেশের জঘন্যতম, মানে আয়নাঘর থেকেও ভয়ানক TFI। তো এখানে মূল একটা প্রবলেম ছিল, যেটা আমরা নেত্র নিউজে রিপোর্ট করেছি, যে সেনাবাহিনী বা সেনা সদর থেকে একটা রিজার্ভেশন ছিল, যে তাদের মনে হয়েছে বা কেউ একজন তাদেরকে বুঝিয়েছেন যে এই সাইটগুলোতে এইভাবে ওপেন অ্যাক্সেস দেওয়া হলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সেটা আমার ধারণা এখন তারা বুঝতে পেরেছেন যে ডিজিএফআই এর যে সমস্ত অপরাধ, এগুলোর দায় আগে থেকে বাড়িয়ে সেনাবাহিনীর নেয়ার আমি কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা আমি দেখি না। এখন তারাও হয়তো এটা বুঝতে পেরেছেন যে এটা একটা ভুল ছিল। সো সেখানে একটা ইস্যু ছিল। আমরা রিপোর্ট করেছি যে সেনা সদর চাপ দিচ্ছে যে সার্ভাইভারদেরকে নেওয়া যাবে না, সাংবাদিকদেরকে নেওয়া যাবে না। যদি প্রধান উপদেষ্টা যেতে চান, উনি তো আবার ডিফেন্স অ্যাডভাইজারও, ওনাকে তো কেউ না করতে পারবে না। কিন্তু তারা এক ধরনের রেস্ট্রিকশন দিতে চেয়েছেন, যেটা শেষ পর্যন্ত তারা সফল হননি বা হয়তো উইথড্র করেছেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে এই প্রতিটা জায়গায় কিন্তু একটা ক্রাইম সিন। সো এইখানে শুধু সাধারণ কোনো ক্রাইম হয়নি, এটা মনে রাখতে হবে। এখানে বছরের পর বছর ধরে, প্রায় 2007-09 অনওয়ার্ডস, ম্যাসিভ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অংশ ছিল এই 3টা সাইট, যে 3টা সাইট আমরা দেখেছি। তো এখানে কিন্তু প্রতিটা দরজা, প্রতিটা জানালা, প্রতিটা সিঁড়ি বা হোয়াটএভার, প্রতিটা ইনফ্যাক্ট সিঁড়ির স্টেপ, এগুলা কিন্তু ক্রাইম সিনের অংশ। কারণ এখানে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের চর্চা করা হয়েছে, মানুষকে দিনের পর দিন বন্দি করে রাখা হয়েছে। তো এখানে একটা তো হলো যে র্যাবের নিজস্ব তদন্তের একটা ব্যাপার আছে। র্যাবের বর্তমান যে ডিজি, ওনার সাথে আমার কথা হয়েছে, এবং ইন্টারেস্টিংলি উনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাকে খুব মানে কি বলে, একটা হার্মলেস একটা ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 আগস্ট পরে তুলে নিয়ে এসে এখানে বসানো হয়েছে। তিনি নিজেও মানে এই বিভৎসতা দেখে সারপ্রাইজ। তারাদার একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন ছিল, গুম কমিশন বা গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, তাদের একটা ইনভেস্টিগেশন ছিল, আবার আইসিটির একটা ইনভেস্টিগেশন ছিল। এই ইনভেস্টিগেশনগুলো কিন্তু এখনো চলছে। তা আমরা যে এতগুলো লোক আসলে গেলাম, এটাও কিন্তু ক্রাইম সিনটাকে অনেকভাবে ইয়ে করে আর কি, কম্প্রোমাইজ করে। এখন হয়তো এই যাওয়াটা খুব জরুরি ছিল। এটা অর্থে বলছেন যে ক্রাইম সিনটাকে কম্প্রোমাইজ করছে? আমরা তো যারা যাচ্ছে, আগে একবার গেছে, এখানে কোন জায়গায় কি আছে। এখন আপনি ধরেন, এখন যদি আপনি এই ফেসিলিটিটার একটা ডিএনএ অ্যানালাইসিস করতে চান, ফর এক্সাম্পল, ওইখানে তো আমারও ডিএনএ পাওয়া যাবে এখন, হ্যাঁ, বা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিএনএ ওইখানে পাওয়া যাবে। আমরা তো আর ওইখানে বন্দি ছিলাম না, রাইট? সো এই ধরনের কিছু ডিস্টরশন তো যে কোনো ভিজিটের মাধ্যমেই হবে। তো এটার একটা, আমার ধারণা এটা একটা ইস্যু হতে পারতো। আর আমার কাছে মনে হয়েছে যে এই 3টে সাইট ভিজিট করে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ডোমেস্টিক যে ইনভেস্টিগেটরস যারা আছেন, সেটা গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি বলেন বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ বলেন, যে ইনভেস্টিগেটিভ এজেন্সি, আমাদের মানে স্পেশালাইজড এক্সপার্টিস যেটা, এটা একেবারেই নেই। মানে সদিচ্ছার কোনো অভাব নাই ওনাদের, আমার চোখে পড়েনি। কিন্তু ধরেন আমাদের ফরেনজিক আর্কিটেকচার নিয়ে যারা বিশেষজ্ঞ, তাদের সাহায্য দরকার। ফরেনজিক অ্যানালিসিস করতে পারবেন পুরো সাইটটার, তাদেরটা। আমরা শুনেছি যে অনেককে মেরে
শীতলক্ষ্যা নদীতে বা কোনো একটা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, ওই বডিগুলো যখন এক্সিউম করা হবে পানির নিচ থেকে, এই এক্সপার্টিস তো বাংলাদেশে কারো নাই। আমাদের সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে তাহলে গুম কমিশনের উচিত যে ফরেনসিক অ্যানালাইসিসের জন্য ইন্টারন্যাশনালি যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলা, গুম তাদেরকে যুক্ত কমিশনের করা? রেমিট হলো যে যারা গুম হয়েছেন তারা তাদের ভাগ্যে কি ঘটেছে সেটা বের করা, এবং তারা অনেক দূর প্রোগ্রেস করেছেন। কিন্তু এখন আসলে আমার মনে হয় যে সরকারকে এটাকে আরও রেমিটটা আরও বড় করা উচিত। জাতিসংঘ অলরেডি একটা রিপোর্ট দিয়েছে জুলাইয়ের আগস্টের বিপ্লব নিয়ে, আমার মনে হয় যে অভ্যুত্থান নিয়ে। আমার মনে হয় যে এটাকে আরও এক্সটেন্ড করে হয়তো আমরা জাতিসংঘকে বলতে পারি যে তোমরাও আমাদেরকে অন্তত অ্যাসিস্ট্যান্সটা দাও, কারণ এই বিষয়েও এই এক্সিউম করার কথা যেটা বললাম, এটা তো আপনি ধরেন আপনাকে হয়তো আর্জেন্টিনার কোনো একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে, যারা ওইভাবে, যেমন আমি জানি একজন ফরেনসিক আর্কিওলজিস্ট যিনি এই ধরনের কেসে কাজ করেছেন, উনি হলেন আর্জেন্টাইন, হ্যাঁ, বা ব্রাজিলের, হ্যাঁ। তো এই ধরনের এক্সপার্টিস কিন্তু আমাদের দেশে নাই। তো একেবারে প্রপার একটা তদন্ত অনুসন্ধান যদি আমরা করতে চাই, তাহলে আমাদের একটা আন্তর্জাতিক সাহায্য অবশ্যই লাগবে।